রূপালী তার স্বামী আর শাশুড়ির সাথে বসবাস করত। রূপালী ছিল দেখতে বেজায় সুন্দরী, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে একদমই ঝগড়া না করে থাকতে পারত না। তাই সে তার স্বামী আর শাশুড়ির সাথে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার চিন্তা ভাবনা করত। কি গো, তুমি বাড়ি চলে এসেছো? হ্যাঁ, মাত্রই আসলাম। কেন, কি হয়েছে? তোমাকে না বলেছিলাম আমার জন্য আসার সময় চুড়ি কিনে নিয়ে আসতে? আসলে আমার একদমই মনে নেই, কালকে কিনে নিয়ে আসবো। হ্যাঁ, আমি কিছু বললেই তো তোমার মনে থাকে না, সব সময় তোমার একটা না একটা বাহানা থেকেই থাকে। এত অজুহাত ভালো লাগে না, বুঝলে? সামান্য একটা চুড়ির জন্য তুমি এমন করছো কেন? আমি তো বলেছি এনে দেব। এনে দেবে বলেছিলে, কিন্তু এখনো দাওনি তো। তোমার তো আমার কোনো বিষয়ই মনে থাকে না, মনে থাকবেই বা কেন? আমি তোমার কে? হ্যাঁ, আচ্ছা, ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি এখনই এনে দিচ্ছি। মাফ তো আমারই চাওয়ার কথা। আমি তো চুড়ি আনতে বলে ভুল করেছি। বাবা সে কেন আমায় তোমার কাছে বিয়ে দিল? না তুমি আমায় কোথাও নিয়ে যাও, আর না আমার কোনো কথা তোমার মনে থাকে। তোমার আর ভাল লাগে না। পোড়া কপাল আমার, সারাদিন পর বাড়ি ফিরেও শান্তি নেই। বউ যে কেন এত ঝগড়া করে? মা আমার জন্য পছন্দ করে কাকে নিয়ে এলো? আরে এই, তুমি বেবি করে কি বলছো গো? শোনো, যা বলবে তার সোজা সাপটা করে বলবে, বুঝেছো? না না, কিছু না, আমি আসি। বৌমা, থালা বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে এসো। হ্যাঁ মা, এক্ষুনি নিচ্ছি। সবসময় আমার সাথে খুঁতখুত করেন, আপনি সবসময় আমার সাথে রাগ দেখিয়ে কথা বলেন। বৌমা, এ তুমি কি বলছো? আমি তো তোমাকে ভালোবেসেই বললাম, তোমার যা ইচ্ছে তাই করো। যা ইচ্ছে তাই করো মানে? আমি কি কিছুই করি না? সংসারের প্রায় সব কাজই তো আমি করি। আসলে সবাই ঠিকই বলে শাশুড়ি শাশুড়ি থাকে, কখনো মা হতে পারে না। এইসব তুমি বলছোটা কি বৌমা? হ্যাঁ হ্যাঁ, সবসময় তো আপনিই ঠিক, আমি যা বলি তাই ভুল। আমাকে ভুল প্রমাণ করতে পারলেই তো আপনার আনন্দ। হায় হায়, আমি সব কখন বললাম? আর তুমি আমার সন্তানের মতো, তোমার ভুল হলে আমার আনন্দ কেন হবে? আমি বরং চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে নিতে। থাক মা থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না, আমি সব বুঝি। মেয়েটার মনে হয় মন ভালো নেই, ও হয়তো কটা দিন বাবার বাড়িতেই থাকতে চায়। আহারে, নতুন বউ, মুখ ফুটে তো কিছু বলতেও পারে না। আজই আমি সবুজের সাথে এই কথা বলবো। কিন্তু রূপালী তার স্বামী আর শাশুড়ির সাথে ঝগড়া করে মজা পেত না, কারণ তারা কোনো কথায় তেমন জবাবই দিত না। তাই সে মন ভরে ঝগড়া করার জন্য অস্থির হয়ে উঠল। কিন্তু কাউকে পেল না। রাস্তায় একটি বাচ্চা খেলছিল, সে তার সাথে ঝগড়া করার জন্য যায়। আরে এই বাচ্চা, তুমি কাদামাটির মধ্যে খেলছো কেন? তোমার বাবা মা তোমায় কিছু বলে না? সবসময় কাদামাটির মধ্যে খেলতে হয় নাকি? এইসব করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তখন তোমাকে কে দেখবে বলো তো? তুমি একটুও তোমার বাবা মার কথা শোনো না দেখছি। আরে, ওই বউটা সবুজের বউ না? শুনেছি ও সবার সাথে গায়ে পড়ে ঝগড়া করে। আমার বাচ্চাটার সাথে কি করেছে? না না, গিয়ে দেখি তো একটাবার। বাচ্চাটি তখন ভয় পেয়ে চলে যায়, আর বাচ্চাটির বাবা এসে রূপালীকে ধন্যবাদ জানায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমার ছেলে আপনাকে দেখে ভয় পেয়েছে, সে ভয় পেয়ে বাড়িতে চলে গেছে। তাছাড়া যে কারো কথা শোনে না,
আপনাকে ধন্যবাদ তাকে শাসন করার জন্য। বাচ্চা কোথায় কি করে সেটা তো আপনার খেয়াল রাখার কাজ। আপনি বাচ্চা সামলাতে পারেন না, আর বাচ্চা কারো কথা শুনে না। কেমন বাচ্চা আপনার? না মানে, আসলে আপনি ভুল বুঝছেন। আমি বলতে চেয়েছি, কি? আবার আপনি কি বলতে চেয়েছেন? আপনি কি মনে করেন হ্যাঁ আমি যা বোঝার ঠিকই বুঝেছি? হ্যাঁ বোন, ধন্যবাদ আপনাকে। আমি চলি। যা, চলে গেল। বিয়ের পর থেকে তো আমি শান্তি করে কারোর সাথে ঝগড়াও করতে পারছি না, অথচ মন ভরে ঝগড়া করতে না পারলে আমার হাত পা কেমন টন টন করে, মাথাটা ঝিমঝিম করে। কবে সে একটু মন ভরে ঝগড়া করতে পারবো? যাই, ঘরে ফিরে যাই। সেদিন সন্ধ্যায় রূপালীর বাড়িতে রূপালীর স্বামীর কাকা এলো। বৌদি, এটা তো আমাদের বাবার জমি, এখানে তো আমারও ভাগ রয়েছে, তাই না? আমি এই বাড়ি আর সম্পত্তির ভাগ চাই। এটা কিভাবে হয়? তোমাদের এতদিন কোনো খোঁজ ছিল না, এখন তোমরা ভাগ নিতে এসেছো। তাছাড়া তোমার ভাগ তো তোমার ভাই তোমায় বুঝিয়ে দিয়েছিল। এখন যা আছে সবটাই তো আমাদের। ভাইয়ের হলেও আমাদের এখানে অধিকার রয়েছে, তো আমরা আসবো না? আর ভাগের কথা বলছো, সেসব তো নাম মাত্র। আমাকে তোমরা ঠকিয়েছো কিন্তু। আমি এতদিন ধরে এই বাড়ি সম্পত্তি আগলে রেখেছি, আমি কেন তাহলে তোমাদের দেব? তোমরা কি কখনো আমাদের সাহায্য করেছো? আর তোমাকে নামমাত্র নয়, বরং সিংহভাগ দেওয়া হয়েছিল। তুমি তা হেলায় হারিয়েছো, আর তার দায়ভার আমি কেন নেব? কিন্তু বৌদি, আমারও তো ভাগ চাই, কারণ আমাদের একটা অধিকার আছে। শোনো ঠাকুরপো, তোমার অধিকার শেষ। এটা তোমার ভাই আমাদের জন্য রেখে গেছে, আমি এর কিছুই দিতে পারবো না। বৌদি, আপনি এই বাড়ি আর জমির ভাগ না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। তারপর রূপালী এসে ওদের সাথে ঝগড়া শুরু করে। আপনারা কি শুরু করেছেন হ্যাঁ? যখন যা এসে দাবি করবেন তাই দেওয়া হবে নাকি? এটা আমার বাড়ির সম্পত্তি, আমার বাবার সম্পত্তি। তুমি এখানে নাক গলাতে কেন এসেছ? কারণ আমি এই বাড়ির বউ। এই সম্পত্তি আগলে রাখার অধিকার আমারও আছে। আমার শাশুড়ি আর আমার স্বামী এই সম্পত্তি বাড়ি এতদিন ধরে আগলে রেখেছে। আপনাদের তো এতদিন খোঁজই ছিল না, এখন আপনারা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন শুনি, আর ভাইয়ের সম্পত্তি ভাগছেন? লজ্জা করে না আপনার? এই মেয়ে, তোমার এত সাহস হয় কিভাবে? বড়দের মুখে মুখে কথা বলো। এখানে আমি মুখে মুখে কথা বলছি না, এখানে যেটা ঠিক আমি সেটাই বলছি। আমি আমাদের ন্যায্য অধিকার আপনাদের দিতে বাধ্য নই। এই বউয়ের দেখছি খুব বেশি সাহস হয়েছে, বড়দের মুখে মুখে কথা বলছে। তোমাকে আমি দেখে নেব। কি এমন করবেন শুনি? আমাদের অধিকার কেড়ে নেবেন? জোর করে দখল করবেন? হ্যাঁ, দরকার হলে তাই করব। এটা আমার বাবা আর ভাইয়ের সম্পত্তি। এখানে তোমার শ্বশুরের পাশাপাশি আমারও অধিকার রয়েছে। কিসের অধিকার? নিজের জমি বিক্রি করে শহরে গিয়েছিলেন, এতদিন এমুখও হননি। যখন দেখছেন আমরা ভালো আছি, তখন আবার এসেছেন ভাগ নিতে। একে বলে দস্তুরি, তার উপর সেনা চুরি দেখাচ্ছেন। জানেন জানেন আমি কোন বংশের মেয়ে? এই মেয়ে দেখছি মুখে মুখে খুব বেশি কথা বলতে পারে। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু ওই সম্পত্তির ভাগ আমি নেবই। আমি বেঁচে থাকতে কিভাবে সম্পত্তির ভাগ নেন আমিও তা দেখব। আমি আপনাকে সম্পত্তির ভাগ দিতে বাধ্য নই। আপনি আজ আসতে পারেন, আশা করি আপনি এখানে আর আসবেন না। তারপর কাকা বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রূপালীর ঝগড়াতে গুণের জন্য তার স্বামী ও শাশুড়ি খুব খুশি হয়। বাপ রে, কি গলার জোর তোমার! আজ তোমার জন্য, এই ঝগড়াটে বইয়ের জন্যই আমার সম্পত্তির জায়গা জমিটা রক্ষা হলো গো। এই না হলে আমার ঝগড়াটে বৌমা, তোর তো ঝগড়া করতে খুব ভালো লাগে।
আমার সাথে ঝগড়া করে মজা পাস না? আজকে মনে হয় ঝগড়া করে খুব মজা পেয়েছিস। হ্যাঁ গো মা, সত্যি ঝগড়া করে অনেক মজা পেয়েছি। আপনারা তো খুব ভালো, তাই এতদিন আপনাদের সাথে ঝগড়া করে জমেনি আমার। তুমি পারো বটে ঝগড়া করতে। তুমি কিভাবে এত ঝগড়া করতে পারো বলো তো? সব সময় তোমার মনের মধ্যে ঝগড়াটে বুদ্ধি চলতেই থাকে। কিভাবে করো বলো? হ্যাঁ, আমার তো অনেক বেশি ভালো লাগে ঝগড়া করতে। সবসময় মনে হয় কিভাবে যে ঝগড়া করতে পারবো। তোমার মায়ের সাথে ঝগড়া করে তো কোনো মজা নেই। তোমরা তো আমার সাথে ঝগড়া করো না, বরং চুপ হয়ে যাও। কারণ আমরা জানি তুমি ইচ্ছা করে ঝগড়া করো। তোমার ঝগড়া করতে ভালো লাগে, তাই আমরা চুপ হয়ে যাই, যাতে ঝগড়া না বাড়ে। আচ্ছা মা, বউ শাশুড়ি নাকি অনেক ঝগড়া হয়, কিন্তু আপনি তো আমার সাথে ঝগড়াই করেন না, বরং চুপ হয়ে যান। কেন বলুন তো? আপনি আমার সাথে ঝগড়া করতে পারেন না, তা না হলে তো বউ শাশুড়ির যুদ্ধ লেগে যাবে। আমি তোর সাথে ঝগড়া করি না, কারণ আমি জানি তোর ঝগড়া করতে ভালো লাগে, তাই তুই ইচ্ছে করে এমন ঝগড়া বাঁধাস। তোর ঝগড়া করতে পছন্দ, এই জন্যই একা একা ঝগড়া করিস, আর আমরা চুপ থাকি। তোমরা জানো যে আমার ঝগড়া করতে ভালো লাগে, এই জন্য তোমরা আমার সাথে কথা বাড়াও না, তাই না? এই জন্য তোমাদের সাথে আমার ঝগড়া করে ভালোও লাগে না। আচ্ছা, তোকে আমি ঝগড়া করার জন্য একটা উপহার দিতে চাই, বল তো তুই কি চাস? হ্যাঁ, তুমি আজকে এত কষ্ট করে ঝগড়া করলে বলে আমাদের সম্পত্তি বাড়ি ঘরটা বাঁচলো। এজন্য তোমাকে একটা উপহার আমার দেওয়া উচিত। হ্যাঁ, আমি আমার বৌমাকে একটা উপহার দিতে চাই, তুই বল না কি চাস? আমি আর কি চাইবো? আমার তো কিছুরই দরকার নেই। আমি মন খুলে ঝগড়া করতে পারলেই খুশি। আমি তোমাদের কাছে মন খুলে ঝগড়া করার অনুমতি চাইছি। হ্যাঁ, এটা কি বললে তুমি? এটা শুনে রূপালীর স্বামী আর শাশুড়ি মাথা ঘুরে পড়ে যায়। এইভাবে রূপালী সব সময় ঝগড়া করার অজুহাত খোঁজে আর সবার সাথে ঝগড়া করে বেড়ায়। ঝগড়া ছাড়া তার আর কোনো কাজ নেই, তার ঝগড়া করতেই অনেক ভালো লাগে। পলাশ বেলা করে ঘুমোচ্ছিল। ওর মা এসে দুবার ডেকে গেলেও ওর ঘুম ভাঙেনি। ওর মা এসে ওকে আবার ডাকতে লাগলো। পলাশ, এই পলাশ, কত বেলা হয়ে গেছে দেখেছিস? ওরে, শাশির ছেলে এমন করে ঘুমালে কি চলে? কি রে, মাঠে যাবি না? সত্যিই তো কত বেলা হয়ে গেছে। তোমাকে তো বলেছিলাম মা, আজ আমার তাড়াতাড়ি উঠতে হবে, জরুরি কাজ আছে। তোমাকে দিয়ে একটি কাজও হয় না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর আমাকে দিয়ে হচ্ছে না, যাকে দিয়ে হবে তাকে ঘরে আনলেই তো পারিস। সকাল থেকে কত করে দেখে গেলাম, তোর তো ঘুমই ভাঙে না। যা, হাত মুখ ধুই আয়, আমি তোর খাবার বাড়ছি। এসে খাবো মা, আমার হাতে সময় নেই, তুমি খেয়ে নাও। তড়িঘড়ি করে পলাশ বেরিয়ে গেল। ওদিকে খেতে বসে তমাল অপেক্ষা করছিল। এই পলাশটা আর বড় হবে না, কখন আসবে কে জানে। আমার দেরি হয়ে গেল রে। আর বলিস না, কি আর বলবো, রাতে ঘুম আসতে চায় না আর দিনে ঘুম ভাঙতে চায় না। তা বল শুনি, এবার চাষের ব্যাপারে কি ভাবলি? জানিস তো আমার এসব ব্যাপারে দক্ষতা নেই। বন্ধু, এবার দেখছি গ্রামের বেশিরভাগ চাষিরাই ধান চাষ করছে। মোটামুটি সকলে চাষের কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। চল আমরাও তাহলে ধান চাষ করি, ভালোই হবে, কি বলিস? আরে না, ধান চাষ করলে লাভ কম হবে, সবার ঘরে ধান থাকবে। মহাজন কি আর ভালো দাম দেবে? আমি ভাবছি আমরা কচু চাষ করব, খরচ কম কিন্তু লাভ বেশি। কচু চাষ করলে লাভ বেশি? তোকে কে বলেছে রে? আমি শুনেছি। তাছাড়া এ বিষয়ে কৃষি অফিসারদের থেকে একটু পরামর্শ নিয়েছি। তারা বলেছে আমাদের আবহাওয়া আর জমির মাটি কচু চাষের জন্য অনেক ভালো। আবার কচু চাষ করলে জমি উর্বর হবে, পরের বারে যে ফসল লাগাবো তাতে ফলনও ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা কচু চাষ করি, কিন্তু কি করে কচু চাষ করতে হয়? হ্যাঁ,
কচু চাষ করলে অল্প খরচে আর অল্প খাটুনিতে ভালো ফল পাওয়া যায়। চল তাহলে আমরা কচু চাষ করার জন্য বীজ কিনে আনি। তারপর দুই বন্ধু জমিতে কচু চাষ শুরু করে। তমাল কচু চাষ করার পর অনেক পরিশ্রম করে, কিন্তু পলাশ কচু চাষ করে অমন করেই রেখে দেয়, তার কোনো পরিচর্যা করে না। কিরে পলাশ, তুই কচু বুনে রেখে দিয়েছিস কেন? কোনো পরিচর্যা করিস না? জমিতে দেখলাম আগাছা জন্মেছে। তাছাড়া মাঝে মাঝে কচু শাক বাজারে তুললেও তো দুটো বাড়তি আয় হয়, আর সাথে কচুর লতিও তো আছে। আমারও তো পরিশ্রম করতে ভালো লাগে না। পরিশ্রম না করে যেটুকু ফল আসবে সেটুকুতেই আমি সন্তুষ্ট। আরে বিধাতা, আমাকে নিরাশ করবে না রে। ভাগ্যে যা আছে তাই হবে। একটা কথা মনে রাখিস, পরিশ্রমের ফল মিষ্টি হয়। পরিশ্রম করবি না, তুই ভালো ফলও পাবি না। ভাগ্য ভালো করার জন্যই ভাগ্যের পরিচর্যা করতে হয় রে। এত জ্ঞান দিস না তো, আমি গেলাম। পলাশ বাড়িতে এসে দাওয়ায় বসে পড়ে, তার মেজাজ বড্ড খারাপ। মা, ও মা, কোথায় গেলে মা? খাবার দাও, খুব খিদে পেয়েছে। এই নে বাবা, তা কি হয়েছে তোর? চোখ মুখ অমন লাল কেন? আর বলো না, ওই তমালটা আমাকে দিন রাত জ্ঞান দেয়। আরে বাবা, কচুর শাক তো পথে ঘাটে এমনিতেই পাওয়া যায়, তা কেন তুলে বিক্রি করতে হবে? আর যে কটা লতি হয়েছে, ও তো গ্রামের লোকদের আমি এমনিতেই দিয়ে দেব। ওর এসব কথাবার্তা আমার একদম ভালো লাগে না। ভুল কি বলেছে? শুনেছি শহরের লোকেরা কচু আর লতি পয়সা দিয়ে কিনে নিয়ে খায়। দুটো পয়সা যদি বাড়তি আসে তাতে ক্ষতি কি? তুমি ওর মতো কথা বলো না তো মা। শোনো মা, দানে সম্পদ বাড়ে, সবকিছু যে বিক্রি করে দিতে হবে এমন তো কোনো কথা নেই। দেখ বাবা, তুই অসহায় মানুষকে কিছু দান করবি সেটা ভালো কথা, কিন্তু যাদের টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে তাদের কেন এমনি এমনি দিবি? হ্যাঁ দেখ, জমি থেকেই তো আমাদের সংসার চলে। ধুর, ভাতই খাবো না। সব জায়গায় শুধু মানুষ জ্ঞান বিলিয়ে যাচ্ছে। শোনো মা, অন্যকে জ্ঞান দেওয়া সোজা, ভাগ্যে যা আছে তাই হবে। আমি তো তোর খারাপ চাই না বাবা, সময় থাকতে সাবধান হতে বলছি। ভাগ্যকে মেনে চলিস সে ভালো কথা, কিন্তু কর্ম না করে ভাগ্যের দোহাই দিয়ে কোনো লাভ নেই। আরে মা থামো তো, আমার ওই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে ভালো লাগে না। একদিন আমার অনেক টাকা হবে, তখন পায়ের ওপর পা তুলে বসে আয়েশ করব। তাই যেন হয় বাবা, বিধাতা যেন তোকে সুমতি দেয় এই প্রার্থনা করি। কিছুদিন পর তমাল তার জমি থেকে ফসল তোলে এবং পলাশও তার জমি থেকে ফসল তোলে। তমালের জমিতে বেশ ভালো কচুর ফলন হয় এবং পলাশের জমিতে অল্প কিছু কচু হয়। কিরে তমাল, তোর জমিতে এত ভালো ফলন হলো কিভাবে রে? আর আমার জমিতে এত অল্প কচু কিভাবে হলো? শুধু চাষ করে ফেলে রেখে দিলেই হয় না, পরিচর্যা করতে হয়। তোকে আমি বারবার বলেছিলাম সময় থাকতে পরিচর্যা কর, তুই তো করিসনি। না, তুই নিশ্চয় আমাকে না জানিয়ে এমন কিছু প্রয়োগ করেছিস যার কারণে তোর এমন ফসল হয়েছে, ঠিক বলছি না? না রে, আমি তেমন কিছুই প্রয়োগ করিনি। আমি যথাযথভাবে পরিচর্যা করেছি, যার ফলে আমি এত ভালো ফলন পেয়েছি। না, তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। তুই বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলি, আমি তোকে দেখে নেব বলে দিলাম। এই বলে পলাশ চলে যায়। পলাশ তার বন্ধুকে ভুল বোঝে। পলাশের মাও পলাশকে বোঝায়। মা, তমাল বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করেছে, আমি এমনটা কিছুতেই মানতে পারছি না। আমি ওকে ছাড়বো না। কেন, কি হয়েছে? তমাল তো অনেক ভালো ছেলে, ও তোর সাথে কেন বেইমানি করবে? আমরা দুজনে একসাথে কচু চাষ করেছিলাম। ওর ফলন ভালো হয়েছে, কিন্তু আমার অল্প কিছু কচু হয়েছে। ও নিশ্চয়ই কিছু ব্যবহার করেছে, যার কারণে ওর ভালো ফলন হয়েছে। পলাশ তো তোর অনেক ভালো বন্ধু, যা করে তোকে জানিয়েই করে। ও এমনটা করতেই পারে না। আমি আজ পর্যন্ত ওকে কারো সাথে বেইমানি করতে দেখিনি। না মা, ও কিছু একটা করেছে। শোন পলাশ, তুই তো শুধু কচু বুনে রেখে দিয়েছিলি, আর তমাল কচুর জমিতে যথাযথ পরিচর্যা করেছে, পরিশ্রম করেছে, আর যার ফলেই এমন হয়েছে। তুই তো কোনো পরিশ্রম করিসনি, তাহলে তুই ভালো ফল কি করে আশা করিস? না মা, আমি এর বিচার নিয়ে মোড়লের কাছে যাব। মোড়ল মশাই,
এর যথাযথ বিচার করবে। শোন, এর কোনো বিচার হবে না, কারণ এখানে তোর দোষ রয়েছে। তুই অলসতা বাদ দিয়ে একটু পরিশ্রম কর, তাহলে দেখবি জীবনে সফল হতে পারবি, না হলে কিচ্ছু করতে পারবি না। সারা জীবন এমন বসে বসে ভালো ফল আশা করলে তুই কখনো ফল পাবি না। মা, তুমি চুপ করো তো। আমি মোরলের কাছে যাচ্ছি, মোরল এর বিচার করেই ছাড়বে। হে বিধাতা, দুই মানিক জোড়ের সম্পর্কে কচু চাষ নিয়ে পাটল ধরেছে। তুমি দেখো বিধাতা, আমার ছেলেটাকে একটু সুবুদ্ধি দাও। পলাশ তার মায়ের কথা না শুনে মোড়লের কাছে যায় বিচার করার জন্য। আমি আপনার কাছে বিচার দিতে এসেছি, আমার বিচার করুন মোরল মশাই। দোষীকে কিন্তু শাস্তি দিতেই হবে। কি বিচার বলো শুনি, তারপর তো দুপক্ষের কথা শুনবো। যে প্রকৃত দোষী সে নিশ্চয়ই শাস্তি পাবে, বুঝলে? আমার বন্ধু তমাল, আমি আর তমাল একসাথে কচু চাষ করেছিলাম। তমালের জমিতে ভালো ফলন হয়েছে, কিন্তু আমার জমিতে অল্প কিছু কচু হয়েছে। ও নিশ্চয়ই আমাকে না জানিয়ে ভালো কোনো সার ব্যবহার করেছে, কিন্তু আমাকে বলছে না। এর জন্য বিচার চাই, ও আমাকে ঠকিয়েছে। আচ্ছা বাপু, তুই শান্ত হ, আমি এখনই তমালকে টাকার ব্যবস্থা করছি। কিন্তু একটা কথা বল, কচু হয় পানির নিচে, কচুর জমিতে কে সার দেয় রে? সেসব আমি জানি না, আপনি শুধু আমার সঠিক বিচার পাইয়ে দিন। তারপর মোড়ল মশাই তমালকে ডেকে এনে জিজ্ঞাসা করে, তমাল, তুমি কি পলাশকে ঠকিয়েছো? তুমি কি জমিতে এমন কিছু ব্যবহার করেছো যার কারণে তোমার ফসল ভালো হয়েছে? না মোড়ল মশাই, আমি জমিতে তেমন কিচ্ছু ব্যবহার করিনি। আমি অন্যান্য ফসলের মতো জমিতে চাষ করার পর যথাযথ পরিচর্যা করেছি, কিন্তু পলাশ জমিতে কচু চাষ করে অমনি ফেলে রেখে দিয়েছিল, কোনো পরিচর্যা করেনি। আমি ওকে বারবার করে বলেছি, কিন্তু আমার কথা শোনেনি। জমির আগাছা পরিষ্কার করেনি পর্যন্ত। এখন আমার কি করার আছে মোড়ল মশাই, আপনি বলুন না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি দেখছি এবার পলাশকে বোঝাচ্ছি। পলাশ শোনো। হ্যাঁ মোড়ল মশাই, বলুন। জমিতে শুধু চাষ করে রেখে দিলেই হয় না, জমিতে চাষ করার পর ফসল তোলার আগ পর্যন্ত পরিচর্যা করতে হয়, না হলে কখনো ভালো ফল আশা করা যায় না। তুই যথাযথ পরিচর্যা না করে জমি ফেলে রেখে কিভাবে ভালো ফল আশা করিস? তমাল ভালোভাবে পরিচর্যা করেছে, এর জন্য ভালো ফলন পেয়েছে। তমাল সঠিক পদ্ধতিতে কচু চাষ করে কচুর ভালো দাম পায়। সে পলাশকে কচু চাষের নিয়ম সম্পর্কে বলে। বন্ধু, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ রে, শুধু ফসল চাষ করে বসে থাকলেই হয় না, এর পেছনে যথার্থ পরিচর্যা আর পরিশ্রম করতে হয়, তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। আমি তোকে কচু চাষের কিছু নিয়ম সম্পর্কে বলছি। আচ্ছা, কি নিয়ম বল শুনি। কচুর জন্য মাটি গভীরভাবে 4টি চাষ দিয়ে ভালোভাবে ঝুরঝুর করে তৈরি করতে হয় মাটি, তারপর গাছ পুঁততে হয়। এভাবে যথাযথভাবে পরিচর্যা করলে তুই ভালো ফলন পেতে পারিস রে। হ্যাঁ, সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু ভাগ্যে যা হবে তাই তো মেনে নিতে হবে, তাই না? তোকে এত বোঝালাম, তুই তাও বুঝলি না। তুই যেভাবে ইচ্ছা সেভাবে চাষ কর, সমস্যা নেই। তোকে আর বোঝাতে যাব না। পরিশেষে একটা কথা বলবো, কখনো পরিশ্রম না করলে ভালো ফলন পাবি না রে। কয়েকদিন পর তমাল ধনী হয়ে যায়, কিন্তু পলাশ একই থাকে। শুধু ভাগ্যের উপর ভর করে নয়, পরিশ্রম করে ভাগ্য বদলানোর চেষ্টা করতে হয়। ওরে বাপ রে, তোকে তো চেনাই যাচ্ছে না তমাল। মোরল মশাইয়ের এত বড় জমিটা তুই কিনে নিলি? হ্যাঁ রে, আমার জমিটা তো ছোট, সামান্য জমিতে চাষ করব আর কতদিন। বাবার ইচ্ছা ছিল সে বড় একটা জমি কিনবে, তাই বাবার সাথ পূরণ করলাম আর কি। আমার জমিটা হয়তো তোদের জমির মতো উর্বর নয় রে, তাই ভালো ফলন হয় না। দেখ না, ছোট্ট জমিতে চাষ করে তোর ভাগ্য ফিরে গেল, আর আমার নুন আনতে পান্তা ফুরায়। চল আবারও কচু চাষ করি, তবে এবার আমি যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করবি। মাত্র তো 4টে মাস, তারপর দেখ না কি হয়। বেশ, তাই হবে বন্ধু। এরপর পলাশ তমালের কথা মতো চাষ করতে লাগলো। কিছুদিন পর, কিরে, কচু তুলেছিস? এবার কেমন ফলন হলো?
তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু রে। এবার কচু চাষে আমার ভাগ্য ফিরেছে। সব তোর জন্য। তোকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না রে, তবে আমার ক্ষেতের কচুর তরকারি দিয়ে দুটো ভাত খেতে আসিস কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো, আমি আসবো, কোনো চিন্তা নেই। কমলপুর গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির আপন বলতে দুকুলে কেউ ছিল না। বুড়ি বাড়িতে কিছু হাঁস মুরগি পালন করে যা পেত তাই দিয়ে কোনো রকমে সংসার চলত। কিছুদিন হলো বুড়ির বাড়ির হাঁস মুরগি সহ আরো অনেক জিনিস চুরি হতে লাগলো। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হচ্ছে! প্রতিদিনই আমার বাড়ি থেকে একটা না একটা জিনিস চুরি হয়ে যাচ্ছে। কে চুরি করছে এসব? আমি কি দিয়ে সংসার চালাবো? ও বুড়িমা, এমন হাত পা ছেড়ে কাঁদছো কেন? রোজ রোজ আমার হাঁস মুরগি বাড়ির জিনিসপাতি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমার বাড়িতে চুরি করে আমি সংসার চালাবো কি করে বলতো? তাও তো কথা ঠিক, রাতে না ঘুমিয়ে বাড়ি পাহারা দাও গো বুড়িমা, তাহলে দেখবে তোমার বাড়ি থেকে আর কিচ্ছু চুরি হবে না। বয়স হয়েছে, এখন কি আর রাত জাগতে পারি? তাছাড়া ভালো করে তো চোখেও দেখতে পাই না। তাহলে আর কি করা? ও, আমি যে জন্য এসেছিলাম, জমিদার মশাই খবর পাঠিয়েছে তোমার ঘরের সব থেকে বড় মুরগিটা সে কিনবে। সকাল সকাল দিয়ে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ, একটু পরে আমি জমিদারকে দিয়ে আসবো। না হলে এগুলো চুরি হতে বেশি সময় লাগবে না। নেখা, নে, আমি তোদের এত কষ্ট করে মানুষ করেছি, আর কে রোজ রোজ এসে আমার হাঁস মুরগিগুলো চুরি করছে? কে করেছে আটকাবো এই চুরি? এমন হতে থাকলে তো এক সময় আমি না খেয়েই মরে যাব। বুড়ি কিছু সময় দুঃখ করে মুরগির খামার থেকে সব থেকে বড় মোরগটা ধরে বলে, তুই আমার অনেক শখের একটা মোরগ, তোকে আমি আরো কিছুদিন আমার কাছে রাখতাম, কিন্তু রাখতে পারবো না। তোকেও যদি চোরে এসে চুরি করে নিয়ে যায়, চল তার চেয়ে তোকে জমিদারের কাছে বিক্রি করে দিয়ে আসি। কিছু টাকা পেলে তাই দিয়ে আমার কদিন চলে যাবে। বুড়ি মোরগ বিক্রি করে ফেরার সময় রাস্তার ধারে একটা কুকুরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেল। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল। আহারে, এমন ভাবে কুকুরটিকে কে মেরেছে? এত সুন্দর বাচ্চাটা কার ক্ষতি করলো যে এমন ভাবে মেরেছে? যাই হোক, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কুকুরটিকে এইভাবে রেখে যাওয়া আমার উচিত হচ্ছে না। আমি বরং কুকুরটিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই, সুস্থ হলে তবেই তাড়িয়ে দেব। বুড়ি কুকুরের বাচ্চাটিকে সাথে করে বাড়ি নিয়ে এলো। বুড়ি কুকুরটিকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তোকে তো সুস্থ করে দিলাম, এবার যা বাছা, তোর মতো তুই চলে যা। আমার এখানে থেকে কিচ্ছু খেতে পারবি না, আমি তোকে কিছু খেতে দিতে পারবো না রে বাছা। এমন ভাবে ডাকিস না বাছা, চলে যা। শুধু শুধু আমার কাছে থেকে মায়া বাড়াস না, আমি নিজেই তো খেতে পাই না, তোকে আবার খাওয়াবো কি করে? যা, চলে যা বলছি। বুড়ির একথা শুনে কুকুরটি চলে গেল। কুকুরটি চলে যাবার পর সেদিন রাতে বুড়ির খুব জ্বর এলো। আর বুঝি বাঁচবো না, মাথার ভেতরটায় খুব জ্বালা করে। আমাকে দেখার মতো তো দুকুলে কেউ নেই, আমি মরলেও কেউ দেখতে আসবে না। ও, আজ মনে হয় বাঁচবই না। কিছু সময় পর বুড়ি প্রচন্ড জ্বরে জ্ঞান হারালো। এইদিকে কুকুরটি বুড়ির বাড়ি ফিরে এসে দেখলো বুড়ির খুব জ্বর। বুড়িমার গায়ে তো জ্বর, মনে হচ্ছে জ্বরের ঘরে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি বুড়িমার মাথায় পানি দিতে হবে। কুকুর কলে গিয়ে মুখ দিয়ে পানি এনে
বুড়ির মাথায় দিল। বুড়িমা, একবার চোখ খোলো। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? একবার চোখ খোলো। এইবার একটু ভালো লাগছে। কে দিল আমার মাথায় পানি? কে বাঁচালো আমাকে? আমি গো বুড়িমা, আমি তোমার মাথায় পানি দিয়েছি। তুই আবার ফিরে এসেছিস কেন রে? তোকে না চলে যেতে বললাম? বুড়িমা, আমার যে কোথাও যাবার জায়গা নেই। দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার সন্তান হলে কি তুমি এভাবে তাড়িয়ে দিতে পারতে? তা তো পারতাম না, কিন্তু আমার কাছে রেখে তোকে কি বা খেতে দেব বলতো বাছা? আমি একবার খাবো বুড়িমা, তবুও তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারবো। আমি যদি ফিরে না আসতাম তবে তোমার কি হতো বলো তো? তা তো তুই ঠিকই বলেছিস। তারপরেও যে একদিনে আমার বেশ মায়া পড়ে গেছে। তুই চলে যাবার পর তোর জন্য আমার খুব খারাপ লাগছিল রে বাছা। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাকে যখন কোনো সন্তান দেয়নি, তবে আজ থেকে তুই আমার সন্তান। তুই লালি, আজ থেকে তুই আমার লালি। আজ থেকে তুমি আমার মা। আচ্ছা বলতো, তুই কুকুর হয়েও কথা বলতে পারিস কিভাবে? সে তো অনেক কথা মা, শোনো তাহলে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশে গাছের নিচে ধ্যানে বসা ছিল একটা সন্ন্যাসী। হঠাৎ করে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। কুকুরটি আশপাশ তাকিয়ে কাউকে না পেয়ে সন্ন্যাসীর পাশে পড়ে থাকা এক টুকরো কাপড় মুখে নিয়ে দৌড় দিল পাশে থাকা একটা পুকুরে। পুকুরে নেমে কাপড়টি ভেজিয়ে এনে সন্ন্যাসীর মুখে পানি ছিটা দিতে তার জ্ঞান ফিরল। কে আমার প্রাণ রক্ষা করলো? তুই আমার প্রাণ রক্ষা করলি। এই জন্যই হয়তোবা তোর কুকুর জাতিটাকে বিশ্বস্ত প্রাণী বলা হয়েছে। এই রাস্তা দিয়ে কত মানুষ এলো গেল, কত জনের কাছে পানি চাইলাম, কেউ দিল না। আর তুই প্রাণী হয়েও আমার জীবন রক্ষা করলি। বল তুই কি চাস? তুই যা চাস আমি তোকে তাই দেব। ও, তুই তো আবার কথা বলতে পারিস না। দাঁড়া, আমি তোর জবান খুলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার অনেক দিনের শখ ছিল মানুষের মতো কথা বলার। আজ আমার সেই শখটা পূরণ হলো। এটা তো আমার নিজের ইচ্ছায় তোকে দান করলাম। এবার তোর কি ইচ্ছে বল, আমি তোকে তাই দেব। আমার জন্য এটাই অনেক। আমি এতেই অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। কুকুরটি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর দেখলো রাস্তার ধারে পুকুর পাড়ে কিছু বাচ্চারা খেলা করছে। বাচ্চারা, তোমরা পুকুরের কাছ থেকে সরে যাও। কেউ পানিতে পড়ে গেলে মারা যাবে। ওমা, ঋতু, রাজু, দেখ কুকুরটি না কথা বলছে। এটা নিশ্চয়ই জাদুকরি কুকুর। আমাদের যদি জাদু করে। জোরে মা বাবাকে ডাক দে, না হলে কুকুরটি আমাদের মেরে ফেলবে। বাচ্চারা চিৎকার দিয়ে তাদের বাবা মাকে ডাকতে লাগলো। সাথে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। বাবা দেখো না, এই কুকুরটা কথা বলতে পারে। এটা নিশ্চয়ই কোনো জাদুকরি কুকুর। তাই তো ভয়ে তোমাদের ডেকেছি। আরে না, আমি কোনো জাদুকরি কুকুর না। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো বাচ্চাদের ভালো কথা বললাম। তোমরা শুধু আমাকে ভুল বুঝছো। সত্যি তো দেখছি এই কুকুর মানুষের মতো কথা বলতে পারছে। একে মারো, না হলে আমাদের গ্রামে না জানি কি আপদ বিপদ ঘটে। না, তোমরা আমাকে মেরো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও, এবার বুঝলাম কেন তুই রাস্তার ধারে অমন করে পড়েছিলি। আজকাল মানুষের কি উপকার করতে আসে নাকি? আমরা মানুষেরা সঠিক জিনিসকে ভুল ভাবি সব সময়। যাই হোক, তুমি যে আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি মা। হ্যাঁ রে বাবা, চল দুজনে মিলে চারটি মুখে দি। সারাদিন তো পেটে কোনো দানা পানি কিচ্ছু পড়েনি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কুকুরটি বুড়ির সমস্ত কাজে সাহায্য করত। বুড়ি রান্না করতে বসলে পানি এনে দিত, জ্বালানি এনে দিত, এমনকি রাতের বেলা বুড়ির বাড়িও পাহারা দিত। একদিন রাতে চোর আসলো বুড়ির বাড়ি চুরি করতে।
অসুস্থ থাকার কারণে অনেক দিন হলো বুড়ির বাড়িতে চুরি করিনি। আজ বুড়ির সব হাঁস মুরগি একসাথে এই বস্তা ভরে নিয়ে যাব। রোজ রোজ চুরি করতে আসতে আর ভালো লাগে না। চোর জানতো না বুড়ির বাড়িতে বুড়ির একটি কুকুর সন্তান আছে। সে চুপি চুপি পা টিপে বুড়ির মুরগির খামারে গিয়ে মুরগিগুলো বস্তার ভেতরে একটা একটা করে ডাকতে লাগলো। হাঁস মুরগির ডাকে কুকুরটি এসে চোরের ওপর হামলে পড়লো। অনেক জ্বালিয়েছিস আমার মাকে, আজ তোর আর রক্ষে নেই। তোর পা কামড়িয়ে আজ তোর উচিত শিক্ষা দেব, যেন জীবনে আর চুরি করতে না পারিস। আরে বাবা রে, এই পাগল কুকুর আমাকে মেরে ফেললো রে। বাবা বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও বাবা বাঁচাও। চোরের চিৎকার শুনে বুড়ি সহ আশপাশের সবাই বুড়ির বাড়িতে হাজির হলো। কালু, তুই এতদিন আমার বাড়ি চুরি করেছিস? ছাড়া তুই জানতিস না আমার দুকুলে কেউ নেই? তুই কোন মুখে আমার জিনিস চুরি করিস? এই গ্রামে কোনো কিছু রেখে শান্তি নেই। আজ যখন একে পেয়েছি, বেটাকে ধরে সবাই কায়দা মতো উত্তম মধ্যম দিয়ে দেই, বেটাই যেন আর চুরি না করতে পারে। আমার খুব ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে চুরি করব না। আচ্ছা বেশ, এবারের মতো তোকে ছেড়ে দিলুম। আর জেনে রাখ, জীবনে কখনো চুরি করবি না। যা, এবার বাড়ি ফিরে যা। বুড়িমা, এই কথা বলা কুকুরটা তোমার? হ্যাঁ রে, কদিন আগে গ্রামের সবাই ওকে ভুল বুঝে মেরে ফেলে রেখেছিল। আমি ওকে সুস্থ করেছি, আর আমার তো কেউ নেই। ও আমার সন্তানের মতোই আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। লালি বাবা, তুই আছিস বলে আজ বড় বাচ্চা বেঁচে গেলাম। না হলে ওই কালো চোর আজ আমার সব হাঁস মুরগিগুলো নিয়েই যেত। এরপর থেকে গ্রামের সবাই জানতো কথা বলা কুকুরটি বুড়ির সন্তান। এরপর বুড়ি তার কুকুর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।